উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যেই ৩টি জেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ। এমন পরিস্থিতিতে শঙ্কায় রয়েছে দেশের উত্তরের জনপদ। তিস্তা নদীর উপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে যাওয়া সেই শঙ্কা যেন আরও বেড়ে গেছে। তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন তিনি, যেখানে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, উত্তরবঙ্গে বন্যার কোনো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ। গত ৩ দিন থেকে পূর্ব ভারতের সিকিম কিংবা আসাম রাজ্যের উপরে কোনো ভারী বৃষ্টি হয়নি। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীতে বন্যার কোনো সম্ভাবনা নই কমপক্ষে আগামী ৪ দিন। তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামী ২-৭ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি স্বাভাবিক সময়ের চেয়েও নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে ফেসবুকের কোনো পোস্ট আপনার দৃষ্টিগোচর হয়ে যে পোস্টে দাবি করতেছে উত্তরবঙ্গে বন্যার সংবাদ সাথে সাথে সেই পোস্টে চ্যালেঞ্জ করবেন ও ফেসবুকে রিপোর্ট করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার শুরু থেকে বিভিন্ন তথ্য দিয়ে আসছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল। চলমান বন্যার জন্য ৪টি প্রাথমিক কারণ উল্লেখ করেন তিনি। ঢাকা ১-০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। আদাবর থানার পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫-৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১-০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। নির্বাচনে ৬৫,৮৯৮ ভোটে তিনি জয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম প্রতীকে পান ২,২৫৭ ভোট। হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে। নীলফামারী জেলার মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার আদাবর থানায় মামলাটি করেছেন। এতে শেখ হাসিনা সহ আরও অনেককে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন ২ নম্বর আসামি, যার ঠিকানা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ ৪ আসনে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের পর তিনি আত্মগোপনে চলে যান। মাঝে মধ্যে ফেসবুকে তিনি ভিডিও বার্তা পাঠালেও বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না কেউ। আয়নাঘর নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সেই সঙ্গে আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছে কমিশন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২-১ আগস্ট দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ইনসাইড দ্য আয়নাঘর শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশনের দেওয়া সুয়মটোতে আয়নাঘরের বাস্তব অবস্থা, পরিচালনাকারী, অন্তরীণ ব্যক্তিদের পরিচয়, সংখ্যা, কোনো আইনবলে তাদের অন্তরীণ করা হয় ও সেল তৈরির নেপথ্যে কারা ছিল সে বিষয়ে পরিপূর্ণ বিবরণ কমিশনে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলা হয়েছে। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সই করা সুয়মটোর বিষয়বস্তু নিচে উল্লেখ করা হল। এতে বলা হয়, গত ১.৫ দশক ধরে গুম ব্যক্তিদের আয়নাঘর নামে পরিচিত বন্দিশালায় অমানবিক অবস্থায় রাখা হতো। তাদের মধ্যে ফিরে আসা ব্যক্তিরা এখন নির্মমতার বর্ণনা দিচ্ছেন। ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ আছে, ভুক্তভোগীদের বর্ণনা একত্রিত করলে স্পষ্ট হয়ে ওঠে, এর মধ্যে অনেকগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই পরিচালিত ছিল। এই জায়গাগুলো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে বন্দীরা বাইরের আলো দেখতে পান না। বিগত সরকারের শাসনামলে আয়নাঘরে দিন, মাস,
এমনকি বছরের পর বছর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে ডেইলি স্টার। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা তাদের একজন। 2019 সালের এপ্রিল থেকে 5 বছর বন্দী ছিলেন তিনি। গণভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাত্র দুদিন পর মাইকেল মুক্তি পান। ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান 2017 সালের 4 ডিসেম্বর নিখোঁজ হন। প্রায় 1-6 মাস পর 2019 সালের মার্চে বাড়ি ফেরেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি জানান, অপহরণকারীরা কিভাবে তাকে সরকার বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। তার বিবরণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে অপহরণকারীরা সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত। তিনি কিছু শব্দ লেখা দেখেছিলেন, যেমন পানির বোতলগুলোতে সেনা, ওষুধের পাতায় ডিফেন্স মেডিসিন, বিক্রয় নিষিদ্ধ এবং বন্দী অবস্থায় তাকে যে কোরআন দেওয়া হয়েছিল সেটি ছিল স্টেশন হেডকোয়ার্টার লাইব্রেরি এবং সেনাবাহিনী লাইব্রেরির আয়নাঘরে। গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকেও নেওয়া হয়েছিল। 2022 সালে আয়নাঘরে তাদের বন্দিচ্ছা ছিল অল্প সময়ের, মাত্র 7 দিন। অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধের কারণেই তাদের গোপন কারাবরণ বলে তারা উল্লেখ করেন। তারা দুজনেই বলেছেন, ইউনুসের বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাদের বাধ্য করা হয়েছে। তাদের আরও বাধ্য করা হয়। তারা দাবি করেন যে টাকার বিনিময়ে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের সঙ্গে গোপনে একমত হওয়ার পরে নোবেল বিজয়ী ইউনুস তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে শ্রমিকদের বাধ্য করেছেন। ইরান ও চীনের পর এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সখ্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র। 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে। যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে মস্কোর সাথে। রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত। তাই যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2023 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 5,04,466 কোটি রুপিতে। 2030 সালের মধ্যে এই অঙ্ক প্রায় 8-4 লাখ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে ভারত। তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে যুক্তরাষ্ট্র। যে ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যের প্রয়াস চালাবে, উভয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সতর্ক করেছে তারা। বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছরের নভেম্বরে বেঙ্গালুরু কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। রাশিয়ান ব্যাংকগুলো সরাসরি লেনদেন করার উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি ও বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়। বাণিজ্যিক এক সংস্থার সূত্র বলছে, ভারতের কাছে তেল বা প্রতিরক্ষা সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে দিয়ে রেখেছে ভারত। গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সাথে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার সামরিক শিল্পের সাথে লেনদেনে যে সব বিদেশি ব্যাংকের সংযোগ আছে তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানানো হয় তখন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে সেই সূত্র ধরেই ভারতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠায় ওয়াশিংটন। মার্কিন সহকারী অর্থসচিবের সেই চিঠিতে বলা হয়েছিল, যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সামরিক শিল্প সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত হবে তারা যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য হারাতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর জারি করা আর্থিক নিষেধাজ্ঞায় সায় দেয়নি ভারত। যুদ্ধের আবহে রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে তেল বিক্রি নিয়েও আলোচনা করেছেন। রাশিয়ার সাথে প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্যের পথে হাঁটলে ফল ভালো হবে না, এই হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র সেই ভারসাম্যের কূটনীতির পথ বন্ধ করতে উদ্যোগী হয়েছে বলেই মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশ। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। মোটা মোটা
কোমরে বেল্ট ছিল আর নিচে প্যান্ট ছিল পুলিশ মোটর সাইকেল দেখে ব্যাগে কাপড় রয়েছে এটুকু দিয়ে একটু কারণে স্যার মারছে। এই মুহূর্তে যখন 16 তারিখে ওরা প্রথম আসলো প্রথমে দলীয় বলে কিছু সৃষ্টি হয়েছিল স্যার 16 তারিখে